আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাত অর্থাৎ দেশের সমষ্টিগত প্রয়াসের কথা, দেশের উপলব্ধির কথা, জনমানুষের সক্ষমতার কথা। মন কি বাত অর্থাৎ দেশের তরুণদের স্বপ্ন, দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার কাহিনী। আমি গোটা মাস ধরে মন কি বাতের জন্য অপেক্ষা করতে থাকি, যাতে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারি। কত খবরাখবর, কত বার্তা। আমার সম্পূর্ণ প্রচেষ্টা থাকে যাতে বেশি বেশি করে আপনাদের বার্তা পড়তে পারি, আপনাদের পরামর্শ নিয়ে গভীরভাবে ভাবতে পারি। বন্ধুরা, আজ অত্যন্ত বিশেষ একটা দিন। আজ এনসিসি দিবস। এনসিসির কথা উঠলেই আমাদের স্কুল কলেজের দিনগুলো মনে পড়ে যায়। আমি নিজেও এনসিসির ক্যাডেট ছিলাম, আর তাই সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে এখান থেকে পাওয়া অভিজ্ঞতা আমার কাছে অমূল্য। এনসিসি তরুণদের মধ্যে অনুশাসন, নেতৃত্ব আর সেবার ভাবনা তৈরি করে। আপনারা নিজেদের চারপাশে দেখেছেন হয়তো, যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়, সেটা বন্যা পরিস্থিতি হোক, কোথাও ভূমিকম্প হয়ে থাকুক, কোনো দুর্ঘটনা ঘটে থাকুক, সেখানে সহায়তা করার জন্য নিশ্চিতভাবে এনসিসি ক্যাডেটরা উপস্থিত হয়ে যান। আজ দেশে এনসিসিকে শক্তিশালী করার জন্য নিরন্তর কাজ চলছে। 2014 সালে প্রায় 14 লক্ষ তরুণ এনসিসির সঙ্গে যুক্ত ছিল। এখন 2024 সালে 20 লক্ষেরও বেশি তরুণ এনসিসির সঙ্গে যুক্ত রয়েছেন। আগের তুলনায় আরও 5,000 স্কুল কলেজে এনসিসির সুযোগ পাওয়া যাচ্ছে। আর সবথেকে বড় কথা, আগে এনসিসিতে মেয়ে ক্যাডেটের সংখ্যা থাকত 25% মতো। এখন এনসিসিতে মেয়ে ক্যাডেটদের সংখ্যা প্রায় 40% মতো হয়ে গিয়েছে। সীমান্ত এলাকায় বসবাসরত তরুণদের বেশি বেশি করে এনসিসিতে যুক্ত করার অভিযানও চলছে নিরন্তর। আমি তরুণদের কাছে অনুরোধ জানাবো যে তারা যেন বেশি বেশি সংখ্যায় এনসিসির সঙ্গে যুক্ত হন। আপনারা দেখবেন, যে কোনো ক্যারিয়ারই আপনি বেছে নিন না কেন, আপনার ব্যক্তিত্ব নির্মাণে এনসিসি থেকে বড় সহায়তা পাওয়া যাবে। বন্ধুরা, বিকশিত ভারতের নির্মাণে তরুণদের ভূমিকা খুব বড়। তরুণ মন আজ যখন একজোট হয়ে দেশের অগ্রগতির জন্য গভীরভাবে ভাবে, চিন্তাভাবনা করে, তখন নিশ্চিতভাবে একটা কার্যকরী পথ বের হয়। আপনারা জানেন যে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে দেশ যুব দিবস পালন করে। আগামী বছর স্বামী বিবেকানন্দজির 162তম জন্মজয়ন্তী। এবার এটি অত্যন্ত বিশেষভাবে পালন করা হবে। এই উপলক্ষে 11 ও 12 জানুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে তরুণদের আলাপ আলোচনার মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে। আর এই উদ্যোগের নাম বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ। গোটা ভারত থেকে কোটি কোটি তরুণ অংশ নেবে এখানে। গ্রাম, ব্লক, জেলা, রাজ্য থেকে উঠে আসা বাছাই করা এমন 2000 তরুণ ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের জন্য একত্রিত হবেন। আপনাদের মনে থাকবে, আমি লাল কেল্লার প্রাকার থেকে এমন তরুণদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছিলাম, যাদের পরিবারে কোনো ব্যক্তি অর্থাৎ সমগ্র পরিবারের কারোর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। এমন 1 লক্ষ তরুণদের, নবীন যুবদের রাজনীতিতে যুক্ত করার জন্য দেশে বিভিন্ন ধরনের বিশেষ অভিযান চলবে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগও এমনই এক প্রয়াস। এতে দেশ বিদেশ থেকে এক্সপার্টরা আসবেন। জাতীয় ও আন্তর্জাতিক বহু গণ্যমান্য ব্যক্তিরাও থাকবেন। আমিও সেখানে বেশিরভাগ সময় উপস্থিত থাকব। তরুণরা আমাদের সামনে নিজেদের আইডিয়াগুলো ব্যক্ত করার সুযোগ পাবেন। আমাদের দেশ এই আইডিয়াগুলি নিয়ে কিভাবে অগ্রসর হতে পারে, কিভাবে একটি মজবুত রোডম্যাপ তৈরি হতে পারে, তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হবে। তাহলে আপনারাও প্রস্তুত হন। যারা ভারতের ভবিষ্যতের নির্মাণকারী, যারা দেশের আগামী প্রজন্ম, তাদের জন্য খুব বড় একটা সুযোগ আসছে। আসুন সবাই মিলে দেশ গড়ি, দেশকে বিকশিত করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে আমরা প্রায়শই এমন তরুণদের বিষয়ে আলোচনা করি যারা নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে। এমন কত যুবা আছে যারা মানুষের ছোট ছোট সমস্যাগুলির সমাধানে রত।
আমরা যদি আমাদের চারপাশে দেখি তাহলে কত মানুষকেই দেখতে পাবো যাদের কোনো না কোনো ধরনের সাহায্য প্রয়োজন, কোনো তথ্য প্রয়োজন। আমার এটা জেনে ভালো লেগেছে যে কিছু যুবা একত্রিত হয়ে এই ধরনের বিষয়গুলি নিয়ে ভাবছেন। যেমন লখনৌয়ের বাসিন্দা বীরেন্দ্র, যিনি প্রবীণদের ডিজিটাল লাইফ সার্টিফিকেটের কাজে সহায়তা করেন। আপনারা তো জানেনই, নিয়ম অনুযায়ী পেনশনারদের বছরে একবার লাইফ সার্টিফিকেট জমা করাতে হয়। ২০১৪ পর্যন্ত এটার প্রক্রিয়া এমন ছিল যে বয়স্কদের ব্যাংকে গিয়ে নিজেকেই জমা করাতে হতো। আপনারা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন যে এজন্য আমাদের প্রবীণদের কতটা অসুবিধা হতো। এখন এই ব্যবস্থা বদলে গেছে। এখন ডিজিটাল লাইফ সার্টিফিকেট আসায় বিষয়গুলো অনেক সুবিধাজনক হয়ে গেছে। প্রবীণদের ব্যাংকে যেতে হয় না। টেকনোলজির কারণে যাতে প্রবীণদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য বীরেন্দ্রর মতো যুবদের অনেক বড় ভূমিকা আছে। তিনি নিজের এলাকায় প্রবীণদের এ বিষয়ে সচেতন করে তোলেন। এটুকুই নয়, তিনি প্রবীণদের টেক সেভিও করে তুলছেন। এমন প্রচেষ্টার জন্যেই এখন ডিজিটাল লাইফ সার্টিফিকেট পাওয়া মানুষের সংখ্যা ৮০ লক্ষর গণ্ডি ছাড়িয়ে গেছে। তাঁদের মধ্যে ২ লক্ষেরও বেশি এমন কিছু প্রবীণ মানুষ রয়েছেন যাদের বয়স ৮০রও বেশি। বন্ধুরা, অনেক শহরেই যুবরা প্রবীণদের ডিজিটাল বিপ্লবে অংশীদার করে তুলতেও এগিয়ে আসছেন। ভোপালের মহেশ নিজের এলাকায় বহু প্রবীণদের মোবাইলের মাধ্যমে পেমেন্ট করা শিখিয়েছেন। সেই সব প্রবীণদের কাছে স্মার্টফোন তো ছিল, কিন্তু তার সঠিক প্রয়োগ দেখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। প্রবীণদের ডিজিটাল অ্যারেস্টের হাত থেকে বাঁচানোর জন্য যুবরা এগিয়ে এসেছে। আহমেদাবাদের রাজীব মানুষকে ডিজিটাল অ্যারেস্টের বিপদ সম্পর্কে সতর্ক করেন। আমি মন কি বাতের গত এপিসোডে ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রবীণরাই সবচেয়ে বেশি এ ধরনের অপরাধের শিকার হন। সেজন্য আমাদের দায়িত্ব তাদের সচেতন করে তোলা আর সাইবার ফ্রড থেকে বাঁচতে সাহায্য করা। আমাদের বারবার মানুষকে বোঝাতে হবে যে ডিজিটাল অ্যারেস্ট বলে সরকারের কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণ মিথ্যা, মানুষকে ফাঁসানোর একটা ষড়যন্ত্র। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের যুব বন্ধুরা এই কাজে পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে অংশ নিচ্ছেন এবং অন্যদেরও অনুপ্রাণিত করছেন। আমার প্রিয় দেশবাসী, আজকাল বাচ্চাদের পড়াশুনো নিয়ে নানা ধরনের প্রয়োগ হচ্ছে। প্রচেষ্টা এটাই থাকে যে আমাদের বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটি যাতে আরো বাড়ে, বইয়ের প্রতি ভালোবাসা আরো বাড়ে। এবং এটা বলাও হয়ে থাকে যে বই মানুষের সবথেকে ভালো বন্ধু। আর এই বন্ধুত্বকে আরো মজবুত করার জন্য লাইব্রেরির থেকে ভালো জায়গা আর কি হতে পারে। আমি চেন্নাইয়ের একটি উদাহরণ আপনাদের সবার সঙ্গে ভাগ করতে চাই। এখানে বাচ্চাদের জন্য এমন একটি লাইব্রেরি তৈরি করা হয়েছে যা ক্রিয়েটিভিটি এবং লার্নিংয়ের হাব হিসেবে গড়ে উঠেছে। এটি প্রকৃত অরিয়গম নামে পরিচিত। এই লাইব্রেরিটির আইডিয়া টেকনোলজির দুনিয়ার সঙ্গে শ্রীযুক্ত রাম গোপালনের মস্তিষ্কপ্রসূত। বিদেশে নিজের কর্মসূত্রে তিনি লেটেস্ট টেকনোলজির সঙ্গে বরাবর যুক্ত থেকেছেন, কিন্তু তিনি বাচ্চাদের মধ্যে পড়া এবং শেখার অভ্যাস বিকশিত করার ব্যাপারেও ভাবতে থাকেন। ভারতে ফিরে তিনি প্রকৃত অরিয়গম তৈরি করেন। এখানে ৩,০০০-এরও বেশি বই আছে, যেটা পড়ার জন্য বাচ্চাদের মধ্যে হুড়োহুড়ি লেগেই থাকে। বই ছাড়াও এখানে হওয়া নানান রকমের অ্যাক্টিভিটিও বাচ্চাদের আকর্ষণের কারণ। স্টোরি টেলিং সেশন হোক বা আর্ট ওয়ার্কশপ, মেমরি ট্রেনিং ক্লাস বা রোবোটিক্স লেসন, নয়তো পাবলিক স্পিকিং, এখানে সব বাচ্চাদেরই পছন্দ মতো কিছু না কিছু রয়েছে। বন্ধুরা, হায়দ্রাবাদের ফুড ফর থট ফাউন্ডেশন অনেকগুলি চমৎকার লাইব্রেরি বানিয়েছে। এদেরও প্রচেষ্টা এটাই যে বাচ্চাদের যতটা বেশি সম্ভব বিষয়ের উপর সামগ্রিক জ্ঞানের পাশাপাশি পড়ার জন্য বই উপলব্ধ হোক। বিহারের গোপালগঞ্জের প্রয়োগ লাইব্রেরি সম্পর্কে তো আশপাশের অনেক শহরেই চর্চা হয়ে থাকে। এই লাইব্রেরি থেকে আশেপাশের প্রায় ১২টি গ্রামের যুবকেরা বই পড়ার সুযোগ পেয়ে থাকে। তার সঙ্গে এই লাইব্রেরিতে পড়াশোনা সম্বন্ধিত বিভিন্ন সুযোগ সুবিধাও পাওয়া যায়। কিছু লাইব্রেরি তো এমনও আছে যেগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্রদের সাহায্য করে থাকে।
এটা দেখে খুবই ভালো লাগছে যে সমাজকে শক্তিশালী করার লক্ষ্যে আজ লাইব্রেরিগুলির চমৎকার ব্যবহার করা হচ্ছে। আপনারাও বইয়ের সঙ্গে বন্ধুত্ব বাড়ান আর দেখুন কিভাবে আপনার জীবনেও পরিবর্তন আসে। আমার প্রিয় দেশবাসী, আমি গত পরশু রাতে দক্ষিণ আফ্রিকার দেশ গায়ানা থেকে ফিরলাম। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূরত্বে গায়ানাতেও একটা মিনি ভারত বাস করে। আজ থেকে প্রায় ১৮০ বছর আগে গায়ানাতে কৃষি শ্রমিক হিসেবে ও অন্যান্য কাজের জন্য ভারত থেকে লোক নিয়ে যাওয়া হয়েছিল। আজ গায়ানাতে ভারতীয় বংশোদ্ভূত লোকেরা রাজনীতি, ব্যবসা, শিক্ষা এবং সংস্কৃতির প্রত্যেকটি ক্ষেত্রে গায়ানাকে নেতৃত্ব দিচ্ছে। গায়ানার রাষ্ট্রপতি ডক্টর ইরফান আলীও একজন ভারতীয় বংশোদ্ভূত, যিনি তার ভারতীয় ঐতিহ্য নিয়ে গর্বিত। আমি যখন গায়ানায় ছিলাম তখন আমি একটা বিষয় নিয়ে ভেবেছিলাম, যেটা আমি মন কি বাতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। গায়ানার মতো বিশ্বের অগণিত দেশে লক্ষ লক্ষ সংখ্যায় ভারতীয় রয়েছেন। কয়েক দশক পূর্বের, ২০০-৩০০ বছর আগেকার পূর্বপুরুষদের তাঁদের নিজস্ব কাহিনী আছে। আপনারা কি এমন সব কাহিনী খুঁজে বার করতে পারবেন যে কিভাবে ভারতীয় প্রবাসীরা অন্য অন্য দেশে নিজের পরিচয় তৈরি করেছেন? কি করে তাঁরা অন্যান্য দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন? কিভাবে তাঁরা ভারতীয় ঐতিহ্য জীবিত রেখেছেন? আমি চাই আপনারা এমন ধরনের সত্য কাহিনী খুঁজুন আর আমার সঙ্গে শেয়ার করুন। আপনারা এই কাহিনীগুলো নমো অ্যাপে বা মাইগভে ইন্ডিয়ান ডায়াসপোরা স্টোরিজ দিয়েও শেয়ার করতে পারেন। বন্ধুরা, আপনি ওমানে একটি এক্সট্রাঅর্ডিনারি প্রজেক্ট দেখতে পাবেন, যা খুবই আকর্ষণীয়। বহু ভারতীয় পরিবার বহু শতাব্দী ধরে ওমানে বসবাস করছেন। তাঁদের অধিকাংশই গুজরাটের কচ্ছ থেকে গিয়ে ওখানে বসতি স্থাপন করেছিলেন। এঁরা তাদের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ লিঙ্ক তৈরি করেছিলেন। আজ তাঁদের ওমানের নাগরিকত্ব আছে, কিন্তু ভারতীয়ত্ব তাঁদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। ওমানে ভারতীয় দূতাবাস এবং ন্যাশনাল আর্কাইভস অব ইন্ডিয়ার সহযোগিতায় একটি টিম এই পরিবারগুলির ইতিহাস সংরক্ষণ করার কাজ শুরু করেছে। এই অভিযানের আওতায় এ পর্যন্ত হাজার হাজার নথি সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডায়েরি, অ্যাকাউন্ট বুক, লেজার্স, চিঠিপত্র ও টেলিগ্রাম। এই নথির মধ্যে ১৮৩৮ সালের কিছু নথিও রয়েছে। এই নথিগুলিতে অনেক রকম চিন্তাভাবনা রয়েছে। বহু বছর আগে তারা যখন ওমানে পৌঁছেছিলেন, তখন তারা কি ধরনের জীবনযাপন করেছিলেন, তারা যে সুখ দুঃখের মুখোমুখি হয়েছেন এবং ওমানের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক কিভাবে এগিয়েছে, সেগুলিও এই নথির একটি গুরুত্বপূর্ণ অংশ। ওরাল হিস্ট্রি প্রজেক্টও এই মিশনের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। এই মিশনে সেখানকার প্রবীণ মানুষেরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। জনগণ তাদের জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন। বন্ধুরা, এরকম একটি ওরাল হিস্ট্রি প্রজেক্ট ভারতেও হচ্ছে। এই প্রজেক্টের আওতায় ইতিহাসপ্রেমীরা দেশভাগের সময়কার অভিজ্ঞতার কথা তৎকালীন নিপীড়িত মানুষদের অভিজ্ঞতা থেকে সংগ্রহ করছেন। দেশভাগের বীভৎসতা দেখেছেন এমন মানুষ বর্তমানে দেশে খুবই কম আছেন। এমতাবস্থায় এরকম একটি প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বন্ধুরা, যে দেশ, যে অঞ্চল ইতিহাসকে লালন করে, তার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। এই ভাবনা থেকেই একটি প্রয়াসের সূত্রপাত হয়েছে, যেখানে গ্রামের ইতিহাস সংরক্ষণ করার জন্য একটি ডিরেক্টরি তৈরি করা হচ্ছে। চলছে ভারতের প্রাচীন সমুদ্র ভ্রমণের সামর্থ্যের সঙ্গে সম্পর্কিত প্রামাণ্য জোগাড়ের কাজ। লোথলে এর সঙ্গে সম্পৃক্ত একটি বিশাল জাদুঘরও তৈরি করা হচ্ছে। এছাড়াও যদি আপনার অবগতিতে কোনো লিপি, ঐতিহাসিক নথি বা কোনো হস্তলিখিত কপি থাকে, তাহলে আপনি ভারতের ন্যাশনাল আর্কাইভস অব ইন্ডিয়ার সাহায্যে তা সংরক্ষণ করতে পারেন। বন্ধুরা, আমি স্লোভাকিয়াতে চলছে এমনই আরও একটি প্রচেষ্টা সম্পর্কে জানতে পেরেছি, যা আমাদের সংস্কৃতির সংরক্ষণ ও তাকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত। এখানে প্রথমবারের মতো স্লোভাক ভাষায় আমাদের উপনিষদকে অনুবাদ করা হয়েছে। এই সমস্ত প্রচেষ্টার মাধ্যমে জানতে পারা যায় সারা বিশ্বে ভারতীয় সংস্কৃতির প্রভাব কতটা।
আমাদের সকলের জন্য এটা অত্যন্ত গৌরবের বিষয় যে সারা বিশ্বে এমন কোটি কোটি মানুষ আছেন যাদের হৃদয়ে ভারত বিরাজমান। আমার প্রিয় দেশবাসী, আমি এখন আপনাদের কাছে দেশের এমন একটি উপলব্ধির কথা তুলে ধরব যেটা শুনে আপনাদের ভীষণ আনন্দ হবে ও গর্ববোধও হবে। আর যদি আপনারা না করে থাকেন তাহলে আফসোসও হতে পারে। বেশ কিছু মাস আগে আমরা এক পেড় মা কে নাম অভিযানটি শুরু করেছিলাম। দেশের বহু মানুষ এই অভিযানে প্রচণ্ড উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন। আমার বলতে ভীষণ ভালো লাগছে যে এই অভিযানের নিরিখে আমরা ১০০ কোটি গাছ লাগানোর গুরুত্বপূর্ণ পদাঙ্ক অতিক্রম করেছি। ১০০ কোটি গাছ, আর তাও মাত্র ৫ মাসে। এটি সম্ভব হয়েছে একমাত্র আমার দেশবাসীর নিরলস পরিশ্রমের জন্য। এই একই প্রসঙ্গে আরেকটি কথা জেনে আপনারা গৌরবান্বিত হবে। এক পেড় মা কে নাম অভিযান এখন বিশ্বের আরো অনেক দেশেই ছড়িয়ে পড়েছে। যখন আমি গুয়ানায় ছিলাম, সেখানেও আমি এই অভিযানটির সাক্ষী ছিলাম। সেখানে আমার সঙ্গে গুয়ানার রাষ্ট্রপতি ডক্টর ইরফান আলী, ওর সহধর্মিনীর মা এবং পরিবারের অন্য সদস্যরাও এক পেড় মা কে নাম অভিযানে সামিল হয়েছিলেন। বন্ধুরা, দেশের বিভিন্ন জায়গায় এই অভিযানটি নিরন্তর চলছে। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এক পেড় মা কে নাম অভিযানের মাধ্যমে গাছ লাগানোর রেকর্ড তৈরি হয়েছে। এখানে ২৪ ঘন্টায় ১২ লক্ষেরও বেশি অনুর্বর এলাকায় গাছ রোপণ করা হয়েছে। এই অভিযানটির জন্য ইন্দোরের রেবতী হিলসের অনুর্বর এলাকাগুলি এখন গ্রিন জোনে পরিণত হয়ে যাবে। রাজস্থানের জয়সলমেরে এই অভিযানের মাধ্যমে একটি অভূতপূর্ব রেকর্ড সৃষ্টি হয়। এখানকার মহিলাদের একটি টিম ১ ঘন্টায় ২৫,০০০ গাছ রোপণ করেন। মায়েরা মায়ের নামে বৃক্ষরোপণ করেন ও অন্যদেরও অনুপ্রেরণা যোগান। এখানে একটি জায়গাতেই ৫,০০০-এর বেশি মানুষ মিলিত হয়ে গাছ লাগান, এটাও একটি রেকর্ড। অভিযানের আওতায় এক পেড় মা কে নাম এই প্রকল্পের অধীনে বেশ কিছু সামাজিক সংস্থা স্থানীয় প্রয়োজনের ভিত্তিতে গাছ লাগাচ্ছেন। ওঁরা চেষ্টা করছেন যেখানে গাছ লাগানো হবে সেখানে পরিবেশের অনুকূল পুরো ইকোসিস্টেম ডেভেলপ করার। এই জন্য এই সংস্থাগুলি কোথাও ওষুধি গাছ লাগাচ্ছেন, তো কোথাও পাখিদের বাসা বানানোর লক্ষ্যে বৃক্ষরোপণ করছেন। বিহারের জীবিকা সেলফ হেল্প গ্রুপের মহিলারা ৭৫ লাখ গাছ লাগানোর অভিযান চালাচ্ছেন। এদের ফোকাস ফল দেওয়া গাছের উপর, যাতে পরবর্তী সময়ে আয়ের সংস্থানও হয়। বন্ধুরা, এই অভিযানের সঙ্গে যুক্ত হয়ে যে কেউ নিজের মায়ের নামে বৃক্ষরোপণ করতে পারেন। যদি মা সঙ্গে থাকেন তাহলে তাঁকে সঙ্গে নিয়ে গাছ লাগাতে পারেন। যদি না থাকেন তো তাঁর ছবি সঙ্গে নিয়ে এই অভিযানের অঙ্গ হতে পারেন। বৃক্ষের সঙ্গে নিজের সেলফি তুলে mygov.in সাইটেও পোস্ট করতে পারেন। মা আমাদের জন্য যা করেন আমরা কখনোই তার ঋণ শোধ করতে পারি না, কিন্তু তাঁর নামে একটি গাছ লাগিয়ে আমরা তাঁর উপস্থিতিকে সদা সর্বদা জীবিত রাখতে পারি। আমার প্রিয় দেশবাসী, আপনারা সবাই ছোটবেলায় চড়াই পাখি বা স্প্যারোকে নিজেদের বাড়ির ছাদে বা গাছগাছালিতে ডাকতে দেখেছেন। চড়াই পাখিকে তামিল ও মালায়ালামে কুরুভি, তেলেগুতে পিচ্চুকা আর কন্নড়ে গুব্বি ডাকা হয়। প্রতিটি ভাষায় চড়ুইদের নিয়ে গল্প গাথা বলা হয়। আমাদের চারপাশের বায়োডাইভার্সিটি বজায় রাখার ক্ষেত্রে চড়ুই পাখিরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আজকাল শহরে চড়ুই পাখি বিরল। নগরায়নের প্রসারের কারণে চড়ুইরা আমাদের থেকে দূরে চলে গেছে। আজকের প্রজন্মের এমন অনেক বাচ্চা আছে যারা চড়ুইদের কেবল ছবি বা ভিডিওতে দেখেছে। এই রকম বাচ্চাদের জীবনে এই মিষ্টি পাখিটিকে ফিরিয়ে আনার জন্য বেশ কিছু অনন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। চেন্নাইয়ের কুড়ুগল ট্রাস্ট চড়াই পাখির সংখ্যা বৃদ্ধি করার জন্য স্কুলের ছেলেমেয়েদের নিজেদের অভিযানের সঙ্গে যুক্ত করেছেন। ওই সংস্থাটির লোকেরা স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের এই বিষয়ে অবগত করেন যে চড়ুই পাখি আমাদের প্রাত্যহিক জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই সংস্থাটি বাচ্চাদের চড়াই পাখির বাসা তৈরি করার ট্রেনিং দেয়।
এর জন্য সংস্থাটির লোকেরা ছেলেমেয়েদের কাঠের টুকরো দিয়ে ছোট্ট ঘরের মতো বাসা তৈরি করা শিখিয়েছেন। এর মধ্যে চড়াই পাখিদের থাকার এবং খাবার ব্যবস্থা করেছেন। এটা একটা বিশেষ ধরনের বাসা, যা কোনো ভবনের বাইরের দেওয়ালে অথবা গাছে লাগানো যেতে পারে। ছেলেমেয়েরা এই অভিযানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছে এবং চড়াই পাখিদের জন্য এমন অনেক বাসা তৈরি করা শুরু করেছে। গত ৪ বছরে এই সংস্থাটি চড়াই পাখিদের জন্য প্রায় ১০,০০০ বাসা তৈরি করেছেন। কুড়ুগুল ট্রাস্টের এই উদ্যোগে পাশাপাশি সব অঞ্চলে চড়াই পাখির সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। আপনারাও নিজেদের আশেপাশে এমন প্রচেষ্টা করলে চড়াই পাখিরা নিশ্চিত রূপে আবার আমাদের জীবনের অংশ হয়ে উঠবে। বন্ধুরা, কর্ণাটকের মাইসুরুর একটি সংস্থা ছেলেমেয়েদের জন্য আর্লি বার্ড নামে একটি অভিযান শুরু করেছে। এই সংস্থাটি ছেলেমেয়েদের পাখিদের বিষয়ে জানানোর জন্য বিশেষ ধরনের একটি লাইব্রেরি পরিচালনা করে। শুধু তাই নয়, ছেলেমেয়েদের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধের ভাবনা তৈরি করার জন্য নেচার এডুকেশন কিটও তৈরি করেছে। এই কিটের মধ্যে শিশুদের জন্য স্টোরি বুক, গেমস, অ্যাক্টিভিটি শিটস এবং জিগস পাজলস থাকে। এই সংস্থাটি শহরের ছেলেমেয়েদের গ্রামে নিয়ে যায় এবং তাদের পাখিদের সম্বন্ধে বলে। সংস্থাটির এই প্রচেষ্টার জন্য ছেলেমেয়েরা পাখিদের অনেক প্রজাতির চেনা শুরু করেছে। মন কি বাতের শ্রোতারাও এই ধরনের প্রচেষ্টার মাধ্যমে ছেলেমেয়েদের মধ্যে নিজেদের আশেপাশের প্রকৃতিকে দেখার, বোঝার এক অনন্য দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টা করতে পারেন। আমার প্রিয় দেশবাসী, আপনারা দেখে থাকবেন, যখনই কেউ সরকারি দপ্তরের কথা বলেন, আপনার মনে ফাইলের স্তূপের ছবি ভেসে ওঠে। সিনেমাতেও আপনারা এমনই কিছু ছবি দেখেছেন। সরকারি দপ্তরে ফাইলের স্তূপ নিয়ে কত যে মশকরা হয়, কত যে গল্প লেখা হয়ে গেছে। বছরের পর বছর অফিসে পড়ে পড়ে এই ফাইলগুলো ধুলোয় ভরে যেত, ময়লা জমতো সেখানে। এমনই বহু দশক পুরনো এবং বাতিল ফাইল সরানোর জন্য এক বিশেষ স্বচ্ছতা অভিযান পালন করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে সরকারি দপ্তরে এই অভিযানের দরুন ভারী অদ্ভুত কিছু পরিণাম সামনে এসেছে। সাফসুতরো করার জন্য দপ্তরের বেশ অনেকটা জায়গা খালি হয়ে গিয়েছে। এর ফলে অফিসের কর্মচারীদের মধ্যে বেশ একটা ওনারশিপের ভাব এসেছে। নিজের কাজের জায়গা পরিষ্কার রাখার গুরুত্বও তারা অনুভব করছেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই গুরুজনদের বলতে শুনেছেন যে যেখানে স্বচ্ছতা সেখানেই মা লক্ষ্মীর বাস। আমাদের এখানে পাঁক থেকেই পদ্মের জন্ম তো বহু পুরনো প্রচলিত কথা। দেশের বেশ কিছু জায়গায় তরুণ প্রজন্ম অব্যবহার্য বাতিল জিনিস দিয়েই পাঁক থেকে পদ্ম তৈরি করছেন, নানা রকমের ইনোভেশন করছেন। তো এর দ্বারা তাঁরা আয় করছেন, আবার রোজগারের দিকটিও বিকশিত হচ্ছে। এই নবীন প্রজন্ম নিজেদের চেষ্টায় সাস্টেইনেবল লাইফস্টাইলকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন। মুম্বাইয়ের 2 কন্যার এই প্রয়াস সত্যি উদ্বুদ্ধ করার মতো। অক্ষরা এবং প্রকৃতি নামের এই 2 কন্যা কাপড়ের ছোট ছোট টুকরো দিয়ে ফ্যাশনের অনেক কিছু তৈরি করছেন। আপনারা তো জানেনই, কাপড় কেটে সেলাই করার সময় কত ছোট ছোট টুকরো বাতিল ভেবে ফেলেই দেওয়া হয়। অক্ষরা আর প্রকৃতির টিম ওই বাতিল কাপড়ের টুকরোগুলোকেই ফ্যাশন প্রোডাক্টে বদলে দেন। কাপড়ের টুকরো দিয়ে তৈরি টুপি, ব্যাগ এসব হাতে হাতে বিক্রিও হয়ে যায়। বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে উত্তরপ্রদেশের কানপুরেও খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে কিছু মানুষ রোজ সকালে মর্নিং ওয়াকে বেরোন ও গঙ্গার ঘাটে ছড়ানো প্লাস্টিক ও অন্যান্য জঞ্জাল তুলে নেন। এই দলকে কানপুর প্লগার্স গ্রুপ নাম দেওয়া হয়েছে। কিছু বন্ধু মিলে এই উদ্যোগ প্রথম শুরু করেন। জনগণের অংশগ্রহণের ফলে ক্রমে ক্রমে তা এক বড় অভিযানের রূপ নেয়। শহরের প্রচুর মানুষ এই অভিযানের সঙ্গে যুক্ত। এখন এদের সদস্যরা দোকান ও বাড়ির জঞ্জালও তোলা শুরু করেছেন। এই জঞ্জাল দিয়ে রিসাইকেল প্ল্যান্টের ট্রি গার্ড তৈরি করা হয়, অর্থাৎ এই গ্রুপের লোকজন জঞ্জাল দিয়ে তৈরি ট্রি গার্ড দিয়ে গাছের সুরক্ষার ব্যবস্থাও করেন। বন্ধুরা, ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে কি করে বড় সাফল্য পাওয়া যায় তার এক উদাহরণ অসমের ইতিশা। ইতিশার পড়াশোনা দিল্লি ও পুনেতে হয়েছে।
ঈশিতা কর্পোরেট জগতের চাকচিক্য ছেড়ে অরুণাচলের সঙ্গতি উপত্যকাকে পরিষ্কার করার কাজে ব্যস্ত। ওখানে পর্যটকদের জন্য অনেক প্লাস্টিক ওয়েস্ট জমা হয়েছিল। ওখানকার নদী যা একসময় পরিষ্কার ছিল তা প্লাস্টিক ওয়েস্টের জন্য দূষিত হয়ে গিয়েছিল। তাকে পরিষ্কার করতে ইতিশা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাজ করছেন। তাঁর গ্রুপের সদস্যরা ওখানে ঘুরতে আসা ট্যুরিস্টদের সচেতন করছেন এবং পুরো উপত্যকায় প্লাস্টিক ওয়েস্ট কালেক্ট করতে বাঁশের তৈরি ডাস্টবিন লাগানোর ব্যবস্থা করেছেন। বন্ধুরা, এই সব প্রচেষ্টা ভারতের স্বচ্ছতা অভিযানকে গতিশীল করে। এই প্রচেষ্টা নিরন্তর চলমান। আপনার আশেপাশেও নিশ্চয়ই এরকমই হয়ে থাকে। আপনি আমাকে এই সব প্রচেষ্টা সম্পর্কে অবশ্যই লিখে পাঠান। বন্ধুরা, মন কি বাতের এই এপিসোড এ পর্যন্তই। পুরো মাস আমি অধীর আগ্রহে আপনাদের প্রতিক্রিয়া, চিঠি ও মতামতের অপেক্ষায় থাকি। প্রতি মাসে আপনাদের কাছ থেকে আসা বার্তা আমায় আরও ভালো করার প্রেরণা যোগায়। পরের মাসে আমাদের আবার দেখা হবে মন কি বাতের আরও এক পর্বে, দেশ ও দেশবাসীর নতুন উপলব্ধির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সমস্ত দেশবাসীকে আমার অনেক অনেক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ।